Dear students, let us start our today's class. আজকে আমরা ডিসকাস করব ইউলোথ্রিক্স। আমরা অ্যালগিতে আছি এবং অ্যালগির ইউলোথ্রিক্স আমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের যে আমরা লাস্ট ক্লাসে ফ্রাইডেতে যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আমরা একটু তাকাও স্ক্রিনে এই টপিকটা নিয়ে স্টাডি করেছিলাম। এই দেখো, এই টপিকটা নিয়ে স্টাডি করেছিলাম। আমি স্ক্রিনটা একটু ঘুরিয়ে দিই স্যার। রাইট। তো আমি আবারও বলছি, আমরা এই মুহূর্তে কোচিং থেকে আমি ক্লাসটা কন্ডাক্ট করছি। তো যদি দরকার হয় আমরা বোর্ডেও যাব, আমি ওভাবে করেই সেটিং করে রেখেছি সো দ্যাট ইফ এনিথিং রিকোয়ার উই ক্যান গো টু বোর্ড অ্যান্ড ইনস্ট্যান্টলি ড্র দ্যাট। ওয়েল, আমরা একটু দেখি এই যে স্ট্রাকচারটা, ভেজিটেটিভ স্ট্রাকচারটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে স্টাডি করেছিলাম। তোমরা একটু দেখো, একটু মনে করার চেষ্টা করো। তোমাদেরকে শেখানো হয়েছিল যে আমরা যখনই একটা প্ল্যান্ট গ্রুপ নিয়ে স্টাডি করতে যাই, যেমন আমরা যখন চ্যাপ্টার 7-এ ছিলাম জিমনোস্পার্মস এন্ড এনজিওস্পার্মসে, সেক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা একটা জিমনোস্পার্মিক প্ল্যান্ট নিয়ে ইন ডিটেইল স্টাডি করেছিলাম। সেই প্ল্যান্টটার নাম ছিল সাইকাস। সিমিলারলি, তুমি যখন এখানে আসলা, অ্যালগি ফানজাইতে আসলা, অ্যালগিতে আসলা মেইনলি, এখানে তোমরা স্টাডি করছো কাকে নিয়ে? একটা পার্টিকুলার অ্যালগাল প্ল্যান্ট নিয়ে। সেই অ্যালগাল প্ল্যান্টটার নাম কি? ইউলোথ্রিক্স। তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি যদি একটু বোর্ডে যাই, তোমাদের নিশ্চয়ই মনে আছে। রাইট। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন একটা ইউলোথ্রিক্স কে ড্র করতে যাব, ফার্স্ট অফ অল আমি কি ড্র করব? সারফেসটাকে ড্র করব। সারফেসটাকে কি নামে ডাকবো? সাবস্ট্রেটাম। তার উপরে যে সেলটা ড্র করব সেই সেলটার নাম দিব হোল্ড ফার্স্ট, মনে আছে নিশ্চয়ই। দেন এভাবে করে একটা ক্লাব শেপ স্ট্রাকচার ড্র করে ফেলবো, ঠিক এই প্যাটার্নে। ড্র করার পরে এবার আমি এখানে একটার পর একটা সেলকে দেখাতে থাকবো। এই যে একটা সেল, এখানে একটা সেল, এভাবে করে সেলগুলোকে ড্র করে যেতে থাকবো। স্যার বলো তো, একেবারে টপে থাকা এই সেলটার নাম কি? আচ্ছা। অ্যাপিক্যাল সেল। আচ্ছা, এই যে ইউলোথ্রিক্স, এটার মোস্ট আইডেন্টিফাইং ক্যারেক্টার তোমার কোনটাকে মনে হয়? তোমার কোন ফিচারটাকে মনে হয় এটা মোস্ট আইডেন্টিফাইং একটা ক্যারেক্টার ইউলোথ্রিক্স এর? আমি কয়েকটা ফিচার বলি। নাম্বার ওয়ান, এটা একটা ফিলামেন্টাস অ্যালগা। ফিলামেন্ট মানে একটা সেলের উপরে আরেকটা সেল বসে লঙ্গিটিউডিনাল স্ট্রাকচার ক্রিয়েট করলো। সেকেন্ড যে ফিচারটা আমি ফোকাস করতে চাই তা হলো এই সেলটার ভেতরে একটা স্পেশাল টাইপের ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টটাকে আমরা বলবো বেল্ট শেপ অথবা গার্ডেল শেপ ক্লোরোপ্লাস্ট। বেল্ট শেপ অথবা গার্ডেল শেপ ক্লোরোপ্লাস্ট। দেন এই বেল্টের ভেতরে তুমি কাকে শো করাবা? এই বেল্টের ভেতরের দিকে তুমি কাকে দেখাবা? একেবারে সেন্টারের দিকে ওয়েল অর্গানাইজড একটা নিউক্লিয়াসকে দেখাবা। নিউক্লিয়াসের নিচে একটা বা সেভারেল নাম্বার অফ ভ্যাকুয়ালকে দেখাবা। দেন এখানে একটু গাঢ় করে সাইটোপ্লাজমকে ড্র করবা। এরপরে এখানে পাইরিনয়েড দেখাবা। পাইরিনয়েড তার সারফেসে থাকবে। পাইরিনয়েড একটা প্রোটিন মেড স্যাক, বাট সে স্টোর করবে কি বলো? স্টোর করবে কি? স্টার্চ অ্যাজ রিজার্ভ ফুড। তো আহ, আহ, ওরকম পাইরিনয়েডটা কার সারফেসে থাকবে? কার গায়ে লেগে থাকবে? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা যদি বেল শেপ ক্লোরোপ্লাস্ট হয়ে থাকে, এই দেখো ক্লোরোপ্লাস্টের সারফেসে এই যে ওভাল শেপ, এখানে একটা দুইটা তিনটা চারটা এই যে স্ট্রাকচার গুলো ড্র করেছি, এটাই কি? এটাই হচ্ছে পাইরিনয়েড। তো আশা করা যায় এই পর্যন্ত আমাদের স্টাডি ছিল। আরেকটা বিষয় স্যার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটা হলো একটু তাকাও এখানে। তুমি যখন একটা সেলকে ফোকাস করবে, একটা সিঙ্গেল সেলকে, তখন সেখানে সেল ওয়াল কয় লেয়ারের দেখাবা? কথা বলো, সেল ওয়াল কয় লেয়ারের দেখাবা? You there? বাই লেয়ার, দুইটা লেয়ার দেখাবা। এই দেখো,
এই যে বাইরের যেই থিকনেসটা দেখাচ্ছ এটা হচ্ছে পেকটোজ দিয়ে মেড, আর ভেতরের যেই লেয়ারটা আছে এটা কি দিয়ে মেড? নর্মাল যেই সেলুলোজ সেই সেলুলোজ দিয়ে মেড। এরপরে তুমি একটা সেলের সেল মেমব্রেনকে দেখাবা, এটা হচ্ছে সেল মেমব্রেন। এই যে সেল মেমব্রেনকে শো করছো। এভাবে করে তুমি দুইটা সেল ওয়াল দেখাবা, দুইটা সেল ওয়ালের পরে সেল মেমব্রেনকে দেখাবা। ওকে স্যার। তো চলো, আজকের লেকচারটা হবে এই ইউলোথ্রিক্সের, এটা ইউলোথ্রিক্স। বলো এই জেনাসটার নাম কি, আমরা যে অ্যালগাটাকে নিয়ে স্টাডি করছি এটার নাম কি? ইউরোথ্রিক্স। ইউলোথ্রিক্স। ওকে। দেন ইউলোথ্রিক্স এর আন্ডারে তোমাকে যদি বলা হয় ইউলোথ্রিক্স জোনাটা, জেড ও এন এ, জোনাটা, দেন ইউলোথ্রিক্স সাব কনস্ট্রিক্টা, এই দুইটা স্পিসিসের নাম মনে রাখবে, এগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই অ্যাভেইলেবল এই দুইটা স্পিসিস। ওকে। তাহলে আজকে আমরা এই ইউলোথ্রিক্স এর কি নিয়ে স্টাডি করব? রিপ্রোডাকশন নিয়ে স্টাডি করব। তো চলো শুরু করি। প্রথমে আসো, রিপ্রোডাকশনের মধ্যে তিন ধরনের রিপ্রোডাকশনে তুমি এখানে দেখতে পাবা, থ্রি টাইপস এর রিপ্রোডাকশন। এখন সেই থ্রি টাইপস এর রিপ্রোডাকশন কি কি বলো তো স্যার? নাম্বার ওয়ানে কি বসবে? নাম্বার টু তে কি বসবে? নাম্বার থ্রিতে কি বসবে? সেক্সুয়াল। তাহলে লক্ষ্য করো, ইউলোথ্রিক্স যেহেতু এটা একটা লোয়ার ক্যাটাগরির প্ল্যান্ট, এখানে তুমি তিন ধরনের রিপ্রোডাকশনই দেখতে পাবে। তুমি ভেজিটেটিভ দেখতে পাচ্ছ, মানে যদি ফিলামেন্টটা ভেঙে যায়, লেটাস কনসিডার কোন একটা কারণে এখান থেকে ফিলামেন্টটা এখানে ভেঙে গেল, তো এই টুকরাটাকে তখন তুমি বলবা ফ্র্যাগমেন্ট। এই ফ্র্যাগমেন্টটা যখন ফেভারেবল কন্ডিশন পাবে, এই ফ্র্যাগমেন্টটা থেকে একটা প্ল্যান্ট হবে। সো দিস কাইন্ড অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ কল্ড ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন। তাহলে এখানে তুমি ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখবা, আর স্পোরের মাধ্যমে রিপ্রোডাকশন দেখবা যেটাকে তুমি বলছো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আবার দুইটা অপোজিট গ্যামিট স্পার্ম এন্ড ওভামের মাধ্যমেও রিপ্রোডাকশনকে দেখবা যেটাকে তুমি বলছো রাইট সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে চলো আমরা এবার এই তিন ধরনের রিপ্রোডাকশনে স্টেপ বাই স্টেপ এন্টার করি। লেট আস গো। ওয়েল, আজকে কিছু প্রবলেমও হয়েছে। এক নাম্বার প্রবলেম হলো যে আমি আসলে এয়ারপডটা কলেজে ফেলে আসছি, তো এখন ইয়ারফোন দিয়ে ক্লাস নিচ্ছি, তা না হলে আহ, এমনি কি কোনো শুনতে সমস্যা হচ্ছে তোমাদের? ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? এসে শোনা যাচ্ছে। Yes, sir. আলহামদুলিল্লাহ। চলো তাহলে তো আর সমস্যা নাই। এবার আমরা তিন ধরনের রিপ্রোডাকশনে ঢুকবো, জাস্ট একটু দেখে নাও স্যার, যাতে এক্সামে আসলে কিছুটা লিখতে পারো। আহ তোমাদেরকে আগেও বলেছি যে আসলে আমাদের তো কোনো উপায় নেই, উপায় নেই বলে আমরা এখন এইভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করতে হচ্ছে। আর এক্সামের আগের দিন ক্লাস নিব না, যেহেতু তোমারও তোমরা একটা গ্যাপ পাচ্ছ, সে কারণেই আমি এক্সাম ক্লাসগুলা ছোট একটা ক্লাস, জাস্ট এক্সাক্ট মানে 6টার দিকে তোমাদেরকে আমি ছেড়ে দিব, ছোট একটা ক্লাস কন্ডাক্ট করাবো যাতে কিছুটা আইডিয়া হয় আর কি তোমাদের। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা রিপ্রোডাকশন টপিকটাতে এন্টার করলাম। দেন আমি আগেই বলেছি যে ইউলোথ্রিক্সে তুমি তিন ধরনের রিপ্রোডাকশন দেখতে পাবে। ফার্স্ট ওয়ান হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। খেয়াল করো, ইট টেকস প্লেস বাই ফ্র্যাগমেন্টেশন। একটু আগে বলেছিলাম, আমি স্ক্রিনেও ড্র করছি। মনে করো তুমি লম্বা একটা ফিলামেন্ট ড্র করলা, লম্বা একটা ফিলামেন্ট। ফিলামেন্ট মানে একটা সেলের উপরে আরেকটা সেল বসতেছে, দেখো একটা সেলের উপরে আরেকটা সেল বসে একটা লম্বা বডি স্ট্রাকচার ডেভেলপ করেছে। এই বডি স্ট্রাকচারকে আমরা কি নামে ডাকবো? ফিলামেন্ট। ফিলামেন্ট কি স্যার ব্রাঞ্চ হবে নাকি আনব্রাঞ্চ হবে? বলো। Sun branch.
ইউলোথ্রিক্স এর ক্ষেত্রে অবশ্যই আনব্রাঞ্চ, তবে এমনও অ্যালগা আছে যাদের ক্ষেত্রে ফিলামেন্ট কি করতে পারে, ফিলামেন্ট থেকে ব্রাঞ্চ ডেভেলপ করতে পারে। তো যাই হোক, ইউলোথ্রিক্স এর ক্ষেত্রে আনব্রাঞ্চ। যদি এমন হয়, লেট আস কনসিডার, আমি ব্লু মার্কার নিচ্ছি, মনে করো এই দিকে ফিলামেন্টটা ভেঙে গিয়েছে, দুই টুকরা হয়ে গিয়েছে, তাহলে বটমের দিকে আমরা দেখতে পাচ্ছি সে এই যে একেবারে নিচের দিকের যে সেলটা আছে, এদিকে সাবস্ট্রেটাম, এই বটমের সেলটাকে আমরা কি নামে ডাকি? হোল ফাস্ট। একদিকে হোল ফাস্ট দিয়ে লেগে আছে আর এই টুকরাটা ভেঙে গিয়েছে, এই ভেঙে যাওয়া টুকরাকে আমরা বলছি ফ্র্যাগমেন্ট। তো এই ফ্র্যাগমেন্টটা যদি কোনো কারণে ফেভারেবল কন্ডিশন পায়, এই ফ্র্যাগমেন্ট থেকে কি ডেভেলপ করবে? একটা নিউ অ্যালগা ডেভেলপ করবে। বোঝাতে পেরেছি? Yes, sir. ওকে, এখন আসো, ভেজিটেটিভ রিপ্রোডাকশনে 1 2 3 দিয়ে তিনটা পয়েন্ট লিখেছে। আমার কোয়েশ্চেন হচ্ছে, এই তিনটা পয়েন্ট কেন লিখলো? অ্যান্সারও আমি দিচ্ছি। এই তিনটা পয়েন্ট এই জন্য লিখেছে যে তুমি যে বলছো ফ্র্যাগমেন্ট ফর্ম করলো, ফ্র্যাগমেন্ট কি কি কারণে ফর্ম করতে পারে, ইউলোথ্রিক্সের এই ফিলামেন্টটা কি কি কারণে ভেঙে যেতে পারে? নাম্বার ওয়ান, সফটেনিং অফ দি মিডল ল্যামেলা বিটুইন টু অ্যাডজাসেন্ট সেল। আমরা যখন বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 পড়ি, চ্যাপ্টার 1 সেলস অ্যান্ড ইটস স্ট্রাকচার, নিশ্চয়ই মনে আছে ওই চ্যাপ্টারে আমি সেল ওয়ালের স্ট্রাকচার তোমাদেরকে পড়িয়েছিলাম। এবং মনে করার চেষ্টা করো, আমি বলেছিলাম যে দুইটা অ্যাডজাসেন্ট সেলের মধ্যে কমনেস্ট লেয়ারটার নাম কি? Middle level. মিডল ল্যামেলা। থ্যাংক ইউ আফিফ। মিডল ল্যামেলা, যদি কোনো কারণে মিডল ল্যামেলা গলে যায়, মেল্ট করে, তাহলে দুইটা অ্যাডজাসেন্ট সেলের ওই যে জায়গাটা আছে ওই জায়গা থেকে সে সেপারেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তো এভাবে করে যদি কোনো একটা জায়গায় মিডল ল্যামেলা গলে যায় বা নরম হয়ে যায়, সেখান থেকে ফ্র্যাগমেন্ট ডেভেলপ করতে পারে। 2 নাম্বার পয়েন্টটা দেখাচ্ছি স্যার, এটা দেখানোর আগে তোমাকে এই জায়গাতে আসতে হবে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কিছু কিছু সেল থেকে, প্রথম ডায়াগ্রামটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আমি এটার কথা বলছি, রাইট? শুধু এটার দিকে ফোকাস করো। নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা ভ্যাসিকল লেবেল করা আছে, তাই না? বাংলাতে লেবেল করা আছে ভ্যাসিকল। রাইট, রাইট। এখন খেয়াল করো, এটা এই সেলটা থেকে প্রডিউস হয়েছে, তাহলে এই সেলটা একেবারে হলো হয়ে গেল না, ফাঁপা হয়ে গেল না স্যার এই সেলটা? ইয়েস স্যার। এই সেলটা যদি ফাঁপা হয়ে যায়, হলো হয়ে যায়, তাহলে এখানে কি একটা পসিবিলিটি অবশ্যই আছে না স্যার যে এই জায়গায় ফিলামেন্টটা ভেঙে যেতে পারে? যেহেতু এই সেলটার ভেতরে কোনো কিছুই নাই, এই জায়গাতে আপার পোর্শনটা ছিঁড়ে যেতে পারে, এরকম ব্যাপার ঘটতে পারে না স্যার? ইয়েস স্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি জুওস্পোর প্রডিউস করে কোনো সেল, তাহলে ওই সেলটার জায়গায় ফিলামেন্টটা ব্রেক করতে পারে, ব্রেক করে কি ফর্ম করবে? একটা ফ্র্যাগমেন্ট ফর্ম করবে, ফ্র্যাগমেন্ট। তাহলে আশা করা যায় যে এটা আমরা বুঝলাম। 3 নাম্বার পয়েন্টটা দেখো, 3 নাম্বার পয়েন্টে বলেছে অ্যাক্সিডেন্টাল ব্রেকিং। এই যে আমি বলেছিলাম তোমাদেরকে, আমি যখন আহ আহ, মহেশখালীতে গিয়েছিলাম, ওখানে কিছু ছোট ছোট আইল্যান্ড আছে। তো যখন আমি আইল্যান্ডে নেমেছিলাম, আমার এখনো মনে পড়ে কতগুলা গ্রিন কালারের সুতার মধ্যে আমার পা পড়েছিল। এবং আমার পা পড়ে যাওয়ার কারণে ওইখানে কয়েকটা গ্রিন কালারের সুতা ছিঁড়ে গিয়েছিল, এবং সেই সুতাগুলাকে আমি আবার পানিতেই ছেড়ে দিয়েছিলাম। তো এই যে একটা ফিলামেন্টকে আমি ভেঙে ফেললাম আমার লেগ দিয়ে, এটাকে তুমি কোন ধরনের ব্রেকডাউন বলবা? অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্টাল ব্রেকডাউন। এই কারণেও ফিলামেন্ট ছিঁড়ে যেতে পারে এবং ফ্র্যাগমেন্ট ফর্ম করতে পারে। তাহলে
আমাকে এই 3টা পয়েন্ট কেন শিখতে হবে? হয়তো আমাকে এমসিকিউতে আস্ক করা হতে পারে যে কি কি কারণে, ফর হুইচ রিজনস ফ্র্যাগমেন্ট ইজ ডেভেলপড ইন ইউলোথ্রিক্স। তো আশা করা যায় তুমি এতটুকু লিখলেই 2-তে 2 পেয়ে যাবা। ওকে স্যার, তাহলে এখানে খেয়াল করো, এই জায়গাটাতে খেয়াল করো, লাস্টের লাইনটা, দ্য ফিলামেন্ট দাস ফর্ম মে বি ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিলামেন্ট যেটা, ফ্র্যাগমেন্ট যেটা ফর্ম হবে সেটা অবশ্যই মাল্টিসেলুলারই হয়, ইউনিসেলুলার ইউজুয়ালি হয় না। তো এই ফ্র্যাগমেন্টটা যখন ফেভারেবল কন্ডিশন পাবে তখন এক একটা ফ্র্যাগমেন্ট থেকে এক একটা কি ডেভেলপ করবে? ইউলোথ্রিক্স অ্যালগা ডেভেলপ করবে। তাহলে ক্লাস 8 থেকে আমি পড়ে আসছি যে যখন একটা গাছের স্টেম কেটে আমি সয়েলে লাগিয়ে দিব, সেই স্টেমটা থেকে যদি একটা সিডলিং ডেভেলপ করে সেটাকে আমরা বলবো ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তো এক্ষেত্রেও সেম, যদি ফ্র্যাগমেন্ট থেকে একটা নতুন অ্যালগা গ্রো করে তাহলে তুমি তাকে বলবা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তো চলো, এটা বেশ ইজি ছিল, এবার এন্টার করতে যাচ্ছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে। তোমাকে আগেও বলেছি স্যার যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে ওই রিপ্রোডাকশন যেটা কার মাধ্যমে হয়ে থাকে? স্পোরের মাধ্যমে হয়ে থাকে। তো মজার ব্যাপার হলো ইউলোথ্রিক্সে জুওস্পোর প্রডিউস হয়। জুওস্পোর মানে যেই স্পোরের কি থাকবে? ফ্ল্যাজেলা থাকবে। যেই স্পোরের ফ্ল্যাজেলা থাকবে, লাইক আমি যদি এরকম একটা ডায়াগ্রাম ড্র করি, তোমরা স্ক্রিনে তাকাও, লাইক আমি এরকম একটা স্ট্রাকচার ড্র করলাম, এই দেখো বেলুনের মতো একটা স্ট্রাকচার ড্র করলাম, পেছনের দিকে কি দিয়ে দিলাম? 2টা 3টা বা 4টা ফ্ল্যাজেলা দিয়ে দিলাম। এখন আমি ব্লু মার্কার নিচ্ছি, তোমরা খেয়াল করো, রাইট, এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট দিলাম, এই জায়গাটার নাম দিলাম এ, ওই ডটটার নাম দিলাম বি। তোমরা বলো তো কোনটা অ্যান্টেরিয়র আর কোনটা পোস্টেরিয়র? বি অ্যান্টেরিয়র না? বি অ্যান্টেরিয়র। নো স্যার, এই জায়গাতে যেদিকে ফ্ল্যাজেলা থাকবে সেই দিকটা হচ্ছে অ্যান্টেরিয়র। একটা জুওস্পোরের ক্ষেত্রে যেদিকে ফ্ল্যাজেলা থাকবে, তো আমরা দেখতে পাচ্ছি এ সাইড থেকে ফ্ল্যাজেলা গ্রো করেছে, তো এ সাইডটাই হবে অ্যান্টেরিয়র, বি পোর্শনটা হবে পোস্টেরিয়র। একটু পরেই তোমরা পাবে পড়তে গেলে। তো চলো পড়ে দেখি। Asexual reproduction of Eulothrix is carried over by different types of spores. Generally, they reproduce by zoospore and aplanospore. তবে আমরা এতটুকু জানি যে সবচেয়ে বেশি সে অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করে জুওস্পোরকে দিয়ে। তো এই জন্য আমরা এখানে ওভারঅল যেই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে ডেসক্রাইব করব, সেখানে জুওস্পোর দিয়েই যে রিপ্রোডাকশন সেটাকেই বেশি ফোকাস করব। জুওস্পোর দিয়ে যেই রিপ্রোডাকশন সেটাকেই বেশি ফোকাস করব। তো চলো শুরু করি। Besides they reproduce, they also reproduce by akinete or hypnospore and pamela stage, palmela stage। চলো স্যার এগুলোতে পরে যাব, আগে আমরা জুওস্পোর দিয়ে দেখি। তো প্রথমে যেই কাজটা করব, আমি তোমাদেরকে ছবিটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই আগে, তারপরে তোমরা ডেসক্রিপশনে যাবা। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এই ডায়াগ্রামটা, ফার্স্ট ডায়াগ্রামটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেখানে প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট মানে কি? দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি এই জায়গাতে একটা সেল ড্র করলাম, এটা হচ্ছে সেল ওয়াল, ধরে নাও এটা সেল ওয়ালের থিকনেস। এরপরে
রেড মার্কার দিয়ে ভেতরের দিকে আমি ড্র করছি সেল মেমব্রেন। তাহলে প্রোটোপ্লাস্টের ডেফিনিশন কি হবে বলো? এখানে সাইটোপ্লাজম আছে, সেল মেমব্রেন বাউন্ডেড। তাহলে প্রোটোপ্লাস্টের ডেফিনিশন কি হবে তোমরাই বলো? Except cell wall, rest of the plant cell surrounded by cell membrane is called what? প্রোটো প্রোটোপ্লাস্ট। তাহলে এখানে এন্টায়ার প্রোটোপ্লাস্টটাই কি হয়ে যাবে বলো তো স্যার? এই পুরো ডায়াগ্রামে এন্টায়ার প্রোটোপ্লাস্টটাই কি হয়ে যাবে? Four. জুওস্পোরাঞ্জিয়াম। প্রথমে আসো, জুও বাদ দাও, শুধু স্পোরাঞ্জিয়াম মানে কি সেটা বুঝো। স্পোর প্রডিউসিং সেল ইজ কল্ড স্পোরাঞ্জিয়াম। যেহেতু এই সেলটা থেকে জুওস্পোর প্রডিউস হবে, সেই জন্য এই স্পোরাঞ্জিয়ামের নাম জুওস্পোরাঞ্জিয়াম। রাইট। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা ভ্যাসিকল তৈরি হয়েছে। এই ভ্যাসিকলটা মেইনলি সেল মেমব্রেন। ভ্যাসিকলটা সেল মেমব্রেন বাইরে বের হয়ে আসবে সেল ওয়ালের একটা পোর্শনকে ফুটা করে। তো যখন এই ভ্যাসিকলটা ফিলামেন্টের বাইরে চলে আসবে, তখন বাইরের যে এয়ার প্রেসার, এয়ারের চাপে আমরা দেখতে পাচ্ছি ভ্যাসিকলটা ফেটে গিয়েছে এবং তার ভেতরে থাকা স্পোরগুলো কি করেছে? বের হয়ে এসেছে। বের হয়ে যখন আমরা দেখতে পেলাম, ওই দেখো অঙ্কুর উদ্গম, এটার ইংলিশ হচ্ছে জার্মিনেশন। স্পোরটা সয়েলকে টাচ করেছে। ফ্ল্যাজেলা কোন দিকে, সয়েলের দিকে নাকি আহ তার ঠিক অপোজিট সাইডে? কোন জায়গায় ফ্ল্যাজেলাকে দেখতে পাচ্ছ? সয়েলের দিকে। সয়েলের দিকে। তাহলে সয়েলের দিকে টাচ করে আছে, তার মানে এটা হচ্ছে তার অ্যান্টেরিয়র রিজিয়ন। এবার এই এইখান থেকেই এটা সয়েল, এই ফ্ল্যাজেলা দিয়ে সে সয়েলকে অ্যাঙ্কর করলো। এবার এই সেলটা ডিভাইড করবে, একটার পর একটা সেল ডিভাইড করে সারফেস থেকে আস্তে আস্তে কি হবে? শর্ট হবে না ইলংগেট হবে? লং। ইলংগেট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে করে প্রত্যেকটা স্পোর থেকে এক একটা ইউলোথ্রিক্স ফিলামেন্ট ডেভেলপ করবে। প্রত্যেকটা কোত্থেকে? এক একটা স্পোর থেকে। স্পোর একটা হ্যাপ্লয়েড স্ট্রাকচার। আসো স্যার একটু পড়ে দেখি আমরা এখানে। আমি পড়ছি, তোমরা খেয়াল করো। প্রথমে আসো, জুওস্পোর। In favorable condition, reproduction takes place with the help of pear shape. Pear মানে কি? P-E-A-R. Pear means what? Nashpati. Thank you, sir. Okay. Then cells of the filament where zoospores are formed called zoosporangia, plural form, singular form zoosporangium. Any cell of the filament can transform into zoosporangium except কোনটা? একদম বেইজে থাকা যেই সেলটা, যেটা নেম হোল ফার্স্ট, যেটাকে আমরা কি হিসেবে কনসিডার করি? বটম সেল বা ব্যাজাল সেল হিসেবে কনসিডার করি। এটা লিভিং সেল না ডেড সেল, কি মনে হয় তোমাদের? এই যে ডেড সেল। হোল ফার্স্ট যেটা আছে, এটা লিভিং না ডেড? আবিয়ান আবার বলো। ডেড সেল। ডেড সেল। তাহলে সে ডিভাইড করতে পারবে না, সে যেহেতু ডেড সেল সে ডিভাইড করতে পারবে না। আদার যে কোনো সেলই নিজেকে কিসে কনভার্ট করতে পারবে? জুওস্পোরাঞ্জিয়াম, দি স্যাক লাইক স্ট্রাকচার। রাইট, রাইট। দি স্যার প্রোডাকশন অফ জুওস্পোর। জি, বলেন, বলেন স্যার। স্যার নর্মাল স্পোরাঞ্জিয়াম আর জুস্পোরাঞ্জিয়ামের মধ্যে ডিফারেন্স পড়বে কিভাবে? আচ্ছা, যখন এটার ভেতরে সাইটোপ্লাজমটাকে একটু থিক অবস্থায় দেখা যাবে এবং জুওস্পোর যখন প্রডিউস করবে সেলগুলা, মাইক্রোস্কোপে যখন একটা ফিলামেন্টকে ধরবা তখন বোঝা যায় যে এইখানে জুওস্পোর গুলো আছে। একটা ভ্যাসিকেলের মতো স্ট্রাকচার ক্রিয়েট হয়, বাট ওপেন আইয়ে এটা সম্ভব না, মানে সেলটাকে আইসোলেট করতে। তুমি যখন পুরো একটা ফিলামেন্টকে মাইক্রোস্কোপে নিবা তখন এই বিষয়টা ক্যাচ করতে পারবা। ওকে স্যার।
ওকে, চলো স্যার তাহলে পড়ে দেখি। Any cell of the filament can transform into zoosporangium except the whole first. The production of zoospores initiate at the upper cell and subsequently continue the process at the lower cell of the filament. তার মানে হচ্ছে, মনে করো, আমি পরের ছবিটাতে যাই, এই লাইনটার মানে বোঝাই। মনে করো এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামে জুওস্পোর যদি প্রডিউস হয়, মনে করো এখানে তিনটা সেল জুওস্পোর প্রডিউস করবে। কয়টা সেল? তিনটা সেল। তাহলে অবশ্যই এভাবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, মানে সেলগুলা অলওয়েজ উপর থেকে কোন দিকে নামবে? নিচের দিকে নামবে, আপার সাইড থেকে লোয়ার সাইডের দিকে নামবে জুওস্পোর প্রডিউস করতে করতে। বা এভাবে যদি না বলো, তুমি এভাবে বলতে পারো, যেখানে এই 1 নাম্বার সেল প্রডিউস করছে, দেন এই সেলটা প্রডিউস করছে, দেন এই সেলটা প্রডিউস করছে। এভাবে করে গ্যাপ দিয়ে দিয়েও হতে পারে। তো যাই হোক, সবার প্রথমে আপার সেলটা করবে, তারপরে আস্তে আস্তে লোয়ার রিজিয়নের সেলগুলো কি করবে? জুওস্পোরাঞ্জিয়াম হিসেবে অ্যাক্ট করবে। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি দ্য প্রোটোপ্লাস্ট, এরপরে দেখো বলা হয়েছে দি প্রোটোপ্লাস্ট অফ জুওস্পোরাঞ্জিয়াম divides through mitosis cell division and produce zoospore in it, এটার ভেতরে জুওস্পোর প্রডিউস করে। ওকে, depending on this species the zoospores can be 1 to 32 in number। যদি একটা জুওস্পোর, লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা আহ, খেয়াল করো, যদি একটা জুওস্পোর প্রডিউস করে, একটা সেলের ভেতরে, মানে টোটাল কয়টা জুওস্পোর প্রডিউস হতে পারে? রেঞ্জটা কত? 1 to 32। একটাও হতে পারে জুওস্পোর, আবার 32টাও হতে পারে একটা সেলের ভেতরে। আচ্ছা আচ্ছা, যদি একটা হয়, তাহলে কি আর ওই মাদার সেলটার, যেই সেলটার থেকে জুওস্পোর প্রডিউস হবে, তার নিউক্লিয়াসকে কি আর ডিভাইড করতে হবে? না স্যার। ওই 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 সেলটার নিউক্লিয়াসকে আর ডিভাইড করতে হবে না। এই জন্য লাস্ট লাইনে বলেছে, রিগার্ডিং ওয়ান জুওস্পোর, একটা জুওস্পোর যখন প্রডিউস হবে, দি এন্টায়ার প্রোটোপ্লাস্ট অফ জুওস্পোরাঞ্জিয়াম ইজ ট্রান্সফর্ম ইনটু আ সিঙ্গেল জুওস্পোর। পুরা প্রোটোপ্লাস্টটাই একটা জুওস্পোরে কনভার্ট হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে স্যার, এখন আসো দ্য ফিলামেন্ট। এখানে আমরা দুই ধরনের ফিলামেন্ট পাই। একটা আছে খুব পাতলা ফিলামেন্টের ইউলোথ্রিক্স, এটাকে আমরা বলি ইউলোথ্রিক্স সাবকনস্ট্রিক্টা। আরেকটা আছে ফিলামেন্ট গুলো বেশ মোটা মোটা টাইপের, একটু বাল্কি টাইপের, এদেরকে আমরা বলি ইউলোথ্রিক্স জোনাটা। তাহলে আপাতত দুইটা স্পিসিসের নাম ইউলোথ্রিক্স এর আন্ডারে মনে রাখলে চলবে। একটা হচ্ছে ইউলোথ্রিক্স জোনাটা, আরেকটা হচ্ছে ইউলোথ্রিক্স সাব কনস্ট্রিক্টা। ওকে স্যার, এখন খেয়াল করো, প্রথমে বলেছে থিন ফিলামেন্ট ইউলোথ্রিক্স জেনারেলি প্রডিউস ফোর ফ্ল্যাজেলেটেড জুওস্পোর উইথ সেম সাইজ। জুওস্পোরের কয়টা ফ্ল্যাজেলা থাকবে? 4টা করে ফ্ল্যাজেলা থাকবে। যার ফ্ল্যাজেলা যত বেশি, সে সুইমে তত বেশি এক্সপার্ট। ঠিক আছে, এরপরে আসো থিক থিক ফিলামেন্ট, যেটাকে তুমি বলছো ইউলোথ্রিক্স জোনাটা, থিক ফিলামেন্ট। এইখানে তুমি 3 ধরনের জুওস্পোর পাবা, ভেরি ইন্টারেস্টিং। প্রথমে আছে ফোর ফ্ল্যাজেলেটেড, সাইজে বড় ম্যাক্রোজুওস্পোর। খেয়াল করো, 1 থেকে 4টা জুওস্পোর প্রডিউস হবে এই সিঙ্গেল মাইক্রোস্পোরাঞ্জিয়াম থেকে। আবার আসো আরেকটা জুওস্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরাঞ্জিয়াম বলেছি, জুওস্পোরাঞ্জিয়াম হবে। আরেকটা জুওস্পোরাঞ্জিয়াম পাচ্ছি, দেখো স্যার, সেখানে ফোর ফ্ল্যাজেলেটেড মাইক্রোজুওস্পোর। যেহেতু সাইজে ছোট, তাহলে সংখ্যায় কম হবে না বেশি হবে?
ফোর, এক নাম্বারটা দেখো, রোমান 1, ফোর ফ্ল্যাজেলেটেড ম্যাক্রোজুওস্পোর, যেহেতু সাইজে বড় সেজন্য সংখ্যায়ও কম, 1 থেকে 4টা মাত্র, থ্রু মাইটোসিস সেল ডিভিশন। যেহেতু এটা তুমি জাস্ট কি করছো, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিটেইলস পড়ছো। এরপরে আসো ফোর ফ্ল্যাজেলেটেড মাইক্রোজুওস্পোর। এর মানে কি স্যার? যেই যেই জুওস্পোরের 4টা করে ফ্ল্যাজেলা থাকবে বাট সাইজে ছোট, তাদেরকে তুমি বলবা মাইক্রোজুওস্পোর। যেহেতু তারা সাইজে ছোট তাহলে তাদের সংখ্যা অনেক বেশি হবে, 8 to 32 নাম্বার অফ জুওস্পোর পাচ্ছ একটা জুওস্পোরাঞ্জিয়ামের ভেতরে। এছাড়াও 3 নাম্বারে দেখো স্যার, এমনও জুওস্পোর আছে যাদের ফ্ল্যাজেলা কয়টা? 3 নাম্বারে খেয়াল করো, ফ্ল্যাজেলা কয়টা? দুইটা। দুইটা। দুইটা ফ্ল্যাজেলা আছে, এরকম জুওস্পোরও আছে। ঠিক আছে স্যার, এখন তাদের কাজ কি হবে দেখো স্যার, ম্যাচিউর জুওস্পোর। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে জুওস্পোর প্রডিউস হচ্ছে। আমরা একটু ছবিটা দেখি, এই দেখো, এগুলো হচ্ছে জুওস্পোর। এ পাশেরটা না, এটা গ্যামিট, এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা এদিকে ছবিটা দেখবো, দেখো স্যার, স্পোর প্রডিউস হওয়ার পরে স্পোর ম্যাচিউর হয়েছে কার ভেতরে? ভ্যাসিকেলের ভেতরে। দেন ভ্যাসিকেলটা ল্যাটারাল ওয়াল দিয়ে বাইরে বের হয়ে আসছে। বের হয়ে যখনই ভ্যাসিকেলটা আসবে এর মানে হচ্ছে সেল মেমব্রেন বাইরে আসলো। তখনই সে এয়ারের প্রেসারে এই ভ্যাসিকেলটা কি করবে? ফেটে যাবে। ফেটে যাবে। থ্যাংক ইউ স্যার। রাপচার করলো, তার ভেতর থেকে জুওস্পোর গুলো বের হয়ে আসলো। তারা এখন আশেপাশের যেই ময়েস্ট এনভায়রনমেন্ট, রিমেম্বার অ্যালগি এমন জায়গায় গ্রো করবে যেই জায়গাটা একটু কেমন, স্যাঁতসেঁতে, একটু ময়েস্ট, একটু ওয়েট, প্লাস যেখানে ওয়াটারের ভালো ফ্লো আছে এরকম জায়গাতেই অ্যালগি গ্রো করে। তাহলে জুওস্পোরটা প্রথমে পানিতে পড়বে, ফ্ল্যাজেলা দিয়ে সুইম করে যখনই কোনো সারফেস পাবে সেই সারফেসকে টাচ করবে। টাচ করার পরে ইচ এন্ড এভরি জুওস্পোর একই প্রসেসে ডিভাইড করবে। ডিভাইড করে অনেকগুলো কি ডেভেলপ করবে? ইউলোথ্রিক্স কলোনি ডেভেলপ করবে, একটা বিশাল জায়গা জুড়ে ইউলোথ্রিক্স কে গ্রো করাবে। এই জিনিসটাই তুমি এখানে পড়ছো। এখানে দেখো, এই যে বলা হয়েছে, আমি পড়ছি দেখো, mature zoospore remains in a vesicle and released from zoosporangium through a pore at the side, at the side cell wall. After a while, the zoospore come out and become free by rupturing the vesicle. Well, they swim with the, ওই যে আগে বলেছিলাম যে ফ্ল্যাজেলা ইউজ করে, সে 2 to 6 days পর্যন্ত ওয়াটার সারফেসে কি করবে? They swim with the help of flagella for 2 to 6 days before attaching themselves with any submerged hard substratum. তার মানে ভ্যাসিকল থেকে সে যখন রাপচার হয়ে বের হবে সে কতদিন সুইম করবে? এই শুরু সুইমিং ডেজ। এর সময়, রাইট স্যার, 2 to 6 days, এই যে সে সুইম করবে, সে কেন সুইম করবে? নাম্বার ওয়ান, সুইমিং এর সময় সে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট থেকে যে খাবারগুলো পাবে সেটাকে ফুড হিসেবে অ্যাবজর্ব করে নিবে। বাই দিস টাইম সে এই গ্যাপে গ্যাপে সাবমার্জ হার্ড অবজেক্ট মানে সারফেস খুঁজতে থাকবে, যেই সারফেসের সাথে সে নিজেকে কি করে ফেলবে? অ্যাটাচ করে ফেলবে। এরপরে দেখো, এর পরের লাইনটা খেয়াল করো, যেটা আমি প্রথমেই বলেছিলাম, দি অ্যান্টেরিয়র এন্ড অফ জুওস্পোর, কোনটা, যেদিকে কে থাকে? ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা থাকে, ওই দিকটা গিয়ে সাবস্ট্রেটামের সাথে অ্যাটাচ হবে। আফটার অ্যাটাচমেন্ট দ্য ফ্ল্যাজেলা বিকাম ডিসঅ্যাপিয়ার স্লোলি, আস্তে আস্তে এটা ভ্যানিশ হয়ে যেতে থাকে। বিকজ ফ্ল্যাজেলার কাজটা ছিল অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে তাকে কি করানো? সুইম করানো। সো দ্যাট সুইমিং ইজ ডান, এখন তার আর দরকার নেই। এবার দেখো, দি ন্যাকেড প্রোটোপ্লাস্ট, ন্যাকেড বলা হয়েছে কেন? কারণ সেখানে কি নাই? সেল
প্রত্যেকটা স্পোরের ক্ষেত্রে সেল ওয়াল থাকবে না, তার বাইরের কাভারিং যেটা দেখতে পাচ্ছ সেটা কি? সেল মেমব্রেন। একটা জুস্পোরের আউটার মোস্ট কাভারটা হচ্ছে সেল মেমব্রেন, এই জন্য বলা হয়েছে নেকেড প্রোটোপ্লাস্ট। নেকেড প্রোটোপ্লাস্ট কেন? কারণ এখানে শুধু সেল মেমব্রেন আছে, সেল ওয়াল নাই। এখন সেল ওয়াল ডেভেলপ করবে। পড়ে দেখো, দি নেকেড প্রোটোপ্লাস্ট দেন কাভার্ড বাই সেল ওয়াল and start dividing দুইটা সেল, তাহলে আউট অফ টু সেলস দ্য ফার্স্ট মাইটোসিস দ্য বেসাল সেল অর বটম সেল অ্যাক্সেস, একদম যেটা দিয়ে সে সারফেস কে টাচ করে আসবে সেটাই কি হয়ে যাবে? আর কথা নাই, যেই সেলটা সারফেস কে টাচ করবে তার নাম কি? হোল্ড basal ফার্স্ট। cell. হোল্ড ফার্স্ট। এই হোল্ড ফার্স্ট সেলটা সারফেস কে টাচ করে থাকবে। আর উপরের যে সেলটা আছে এটাকে বলা হয়েছে এপিক্যাল সেল। এই সেলটা এবার কন্টিনিউয়াসলি ডিভাইড করবে। পড়ে দেখো স্যার, দি বেসাল অর বটম সেল অ্যাক্সেস হোল্ড ফার্স্ট এন্ড ইট ডাজন্ট ডিভাইড ফার্দার। এটার কখনো ডিভাইড করবে না। এটার কাজ হচ্ছে এন্টায়ার সারফেস কে কার সাথে লাগিয়ে রাখা? কোন একটা Substratum. সারফেসের সাথে অ্যাটাচ করে রাখা। আর টপের যে সেলটা আছে সেটা রিপিটেড ডিভাইড করে আস্তে আস্তে একটা কি ফর্ম করবে? ফিলামেন্ট ফর্ম করবে, যেটা একটা ইউলোথ্রিক্স অ্যালগার ফিলামেন্ট। এইটাকেই তুমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যখন এক্সামে আসবে তুমি মেইনলি এটাকে ডেসক্রাইব করবা। এরপরে আসো অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর মানে যখন ফ্ল্যাজেলা থাকবে না, যখন থিন ওয়াল নন ফ্ল্যাজেলেটেড স্পোর প্রডিউস করবে, এরকম নন ফ্ল্যাজেলেটেড স্পোর গুলোকে বলে অ্যাপ্লানোস্পোর। এটা তখনই প্রডিউস হবে যখন এনভায়রনমেন্টটা কি থাকবে? অ্যাডভার্স সিচুয়েশন থাকবে, আনফেভারেবল কন্ডিশন থাকবে, তখনই সে প্রডিউস হবে। ইন আনফেভারেবল অর অ্যাডভার্স কন্ডিশন, protoplast of Zoosporangium doesn't form zoospore, rather form a thin wall spore without flagella. I repeat, thin wall spore without flagella. They are called aplanospore. এই অ্যাপ্লানোস্পোর থেকেও রেজার লেটার কি প্রডিউস হতে পারে? অ্যাপ্লানোস্পোর ডিভাইড করেও ফিলামেন্ট ডেভেলপ করতে পারে। এরপরে আসো, আহ 3 নম্বরে বলা হয়েছে অ্যাকিনিটি। স্যার অ্যাকিনিটি লেস ইম্পর্টেন্ট পয়েন্ট বিকজ অফ নো রেইনফল ফর এ লং পিরিয়ড অর এনি আদার অ্যাডভার্স কন্ডিশন, protoplast of a sporangium shrink entirely and covered by thick wall form a round akinete. বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, আমি যদি এখানে ড্র করি, মনে করো এটা হচ্ছে একটা সেল, আর এটা সেল ওয়ালকে দেখতে পাচ্ছ, আর এই ব্লু মার্কার দিয়ে ড্র করছি সেল মেমব্রেনকে। এটা ভেতরের দিকে সেল ওয়াল থেকে সরে আসছে, শ্রিঙ্ক করেছে, এবং এই যে রাউন্ড স্ট্রাকচারটা ক্রিয়েট করেছে, এই রাউন্ড স্ট্রাকচারটার নাম কি? অ্যাকিনিটি অথবা হিপনোস্পোর। এটা যতদিন পর্যন্ত এনভায়রনমেন্ট কি থাকবে? অ্যাডভার্স থাকবে, ততদিন পর্যন্ত সে কি করবে না? এভাবেই থাকবে। যখনই ফেভারেবল কন্ডিশন পাবে, এই স্পোরটা জার্মিনেট করে একটা ইউলোথ্রিক্স অ্যালগা ক্রিয়েট করবে। আন্ডারস্টুড? Yes, sir. ওকে। পামেলা স্টেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করো। রেয়ারলি wall of a sporangium as well as a planospore secrete gelatin। তাহলে স্পোরাঞ্জিয়ামের ওয়াল থেকেও সিক্রেট হইতে পারে, আবার অ্যাপ্লানোস্পোর থেকেও সিক্রেট হইতে পারে। জেলাটিন একটা কার্বোহাইড্রেট and overcome the unfavorable or adverse condition। আচ্ছা, this gelatinized round green non-motile indefinite aplanospore cluster for surviving in adverse situation is known as পামেলা স্টেজ। মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, আমি একটু বোর্ডে যাই, এটাই লাস্ট, এটা এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে বুঝিয়ে দেই। মনে করো এটা হচ্ছে প্রোটোপ্লাস্ট, ঠিক আছে, সেল মেমব্রেন আর কি। আর তার বাইরের দিকে কে আছে বলো তো? রেড মার্কার দিয়ে ড্র করেছি সেল ওয়ালকে। তো এই সেলটার ভেতরে অনেকগুলো
থিন ওয়াল স্পোর প্রডিউস হবে অনেকগুলো। এখন এই পুরো স্ট্রাকচারটার নাম তাহলে কি হয়ে যাবে বলো তো স্যার, এই পুরো সেক্টর নাম কি হয়ে যাবে? পামেলা, পামেলা স্টেজ। তাহলে দেখা যাচ্ছে একসাথে যখন অনেকগুলো অ্যাপ্লানোস্পোর বেঁচে থাকার জন্য কি হয়ে যাবে, জেলাটিনাইজ থিক কোট দিয়ে এনসার্কেল হয়ে যাবে। এই যে এটা জেলাটিনাইজ থিক কোট দিয়ে এনসার্কেল হয়ে গিয়েছে মনে করো। আর অ্যাডভার্স সিচুয়েশনের কারণে এই মেমব্রেনটা নাই হয়ে গেছে, রেড মেমব্রেনটা কি হয়ে গেছে, রেড মেমব্রেনটা এই যে নাই হয়ে গেল। ঠিক আছে স্যার, এই যে নাই হয়ে গেল, তখন এই পুরো স্ট্রাকচারটাকে তুমি বলবা পামেলা স্টেজ। তাহলে এই যে ঠিক জেলাটিনের কোট ডেভেলপ করলো, এটা দিয়ে সে কি করছে, অ্যাডভার্স সিচুয়েশনে বেঁচে থাকবে না মরে যাবে? বেঁচে বেঁচে থাকবে। থাকবে। Right, sir. Sir, This gelatinized, round, green, non-motile, indefinite মানে সুনির্দিষ্ট না, ডেফিনিট না, অ্যাপটানোস্পোর ক্লাস্টার ফর সার্ভাইভিং ইন অ্যাডভার্স সিচুয়েশন ইজ নোন অ্যাজ পামেলা স্টেজ। বলো, কেউ মনে হয় কোয়েশ্চেন আস্ক করতে চাচ্ছ, বলো। স্যার, জেলাটিনটা কি মেমব্রেনটাকে এনসার্কেল করে থাকবে? জেলাটিনটা বেসিক্যালি সেল মেমব্রেনের ভেতরের দিকে থাকবে। ওকে। ওকে, তাহলে মোটামুটি আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা পড়ে ফেললাম। ডিয়ার স্টুডেন্টস, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটার যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, এই দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা নিয়ে স্টাডি স্টার্ট করব। তো ভালো থাকো সবাই, থ্যাংক ইউ যারা ক্লাসে প্রেজেন্ট ছিলে। প্রায় 8 থেকে 10 জন স্টুডেন্ট ক্লাসে রেগুলার প্রেজেন্ট ছিল। আবিয়ান প্রথম থেকেই ছিল, দেন সোহা জয়েন করলো, তারপরে আইমান জয়েন করেছিল, জাফরনও ছিল, তালহা, ওয়ারিসা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভালো থাকো সবাই, তোমাদের সাথে আবার আহ মঙ্গলবারে মানে ডে আফটার টুমরো সেম টাইমে দেখা হচ্ছে। আমরা তখন এর পরের পোর্শনটা নিয়ে স্টাডি করব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম থ্যাংক আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।